হঠাৎ করে কেন ইউরোপ অস্ত্র কেনার জন্য ভারতের দিকে ছুটে আসছে আর কেন এই পরিস্থিতি ভারতের জন্য এক বিশাল সুযোগ হয়ে দাঁড়িয়েছে? অন্যদিকে আমেরিকা কেন ইউরোপকে সরাসরি বলে দিয়েছে তোমাদের নয়, শুধু ভারতকেই দেওয়া হবে? আসলে কি চলছে? জিওপলিটিক্সের দুনিয়ায় অনেক কিছুই ঘটছে। সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। আসুন এই খবরগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। স্ক্রিনে একটি আর্টিকেল দেখছেন। বলা হয়েছে ইউরোপ আয়ারল্যান্ডে তাদের প্রথম পাওয়ার ডাটা সেন্টার খুলেছে। প্রথমে শুনতে কি ভালো উদ্যোগ মনে হলেও বিষয়টি এতটা সহজ নয়। এর পেছনে বড় একটি কারণ রয়েছে, আর সেটি হল ডোনাল্ড ট্রাম্পের নীতি। ট্রাম্প ইউরোপকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন নিজেদের খরচ নিজেদেরই বহন করতে হবে। ইউরোপের দেশগুলোর ভেতরে যেসব প্রযুক্তি কোম্পানি কাজ করছে তাদের চালানোর জন্য যে বিদ্যুৎ দরকার সেটিও ইউরোপকেই দিতে হবে। আমেরিকা আর সেই দায়িত্ব নেবে না, এবং সাধারণ মানুষের বিদ্যুৎ বিল বাড়িয়েও এই সমস্যার সমাধান করা যাবে না। এই অবস্থায় ইউরোপ বুঝতে পারে যে প্রযুক্তি ও এআই যুগে তাদের নিজেদের শক্তির উপর দাঁড়াতেই হবে। তাই তারা ধীরে ধীরে নতুন ব্যবস্থা নিতে শুরু করে এবং প্রায় $1.2 বিলিয়ন বিনিয়োগ করে একটি আলাদা পাওয়ার গ্রিড তৈরি করে, যা প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য কাজ করবে। এই উদাহরণটি দেখায় যে ট্রাম্প প্রশাসনের নীতির কারণে ইউরোপ এখন অনেক ক্ষেত্রে নিজের পথ নিজেই তৈরি করতে বাধ্য হচ্ছে। এদিকে বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ইউরোপের ভেতরে নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। স্ক্রিনে একটি আর্টিকেল দেখুন। ইউরেশিয়ান টাইমস এই আর্টিকেলটি প্রকাশ করেছে। এখানে বলা হয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতায় পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের মোট অস্ত্রের প্রায় 33% ইউরোপ কিনছে। আগে এই তালিকায় এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এগিয়ে থাকলেও এখন ইউরোপ তাদের ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভ হয়েছে আমেরিকার। ইউরোপ যে অস্ত্র কিনছে তার প্রায় 38% এসেছে আমেরিকা থেকে, আর আমেরিকার মোট অস্ত্র রপ্তানির অংশ 36% থেকে বেড়ে 42% হয়েছে। ন্যাটো ইউরোপীয় সদস্য দেশগুলো ব্যাপকভাবে অস্ত্র কেনা শুরু করেছে। ইউক্রেন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। পোল্যান্ড তাদের অস্ত্র আমদানিতে 852% পর্যন্ত বৃদ্ধি করেছে। জার্মানি, নেদারল্যান্ডস এবং গ্রিসেও বড় বৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে রাশিয়ার অস্ত্র রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে ইউরোপ এখন ধীরে ধীরে বুঝতে পারছে যে শুধুমাত্র আমেরিকার উপর নির্ভর করা নিরাপদ নয়। তাই ইউরোপীয় ইউনিয়ন এখন নতুন কৌশল নিতে শুরু করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আর্সুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন যে ইউরোপীয় কোম্পানিগুলোকে অস্ত্র উৎপাদন অনেক গুণ বাড়াতে হবে, এবং এর জন্য আন্তর্জাতিক অংশীদার দরকার। সেই কারণেই ইউরোপ এখন ভারতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা উৎপাদনের দিকে এগোতে চাইছে। 2026 সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক হয়েছিল, যেখানে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্বের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্যে ডিফেন্স ইন্ডাস্ট্রি, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার সিকিউরিটি এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ ইউরোপ এখন ভারতের সঙ্গে মিলেই ভবিষ্যতের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে চাইছে। আগে এমন আলোচনা হলেও তা খুব বেশি এগোয়নি, কারণ তখন ইউরোপের উপর এত চাপ ছিল না। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক উত্তেজনা বাড়ার পর পরিস্থিতি বদলে গেছে। ইউরোপ এখন এমন একটি দেশ খুঁজছে যার উৎপাদন ক্ষমতা বড়, যার ম্যানুফ্যাকচারিং অবকাঠামো শক্তিশালী এবং যার ওপর আন্তর্জাতিকভাবে ভরসা করা যায়। এই জায়গায় ভারতের অবস্থান খুব শক্তিশালী। ভারতের ভেতরে ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে অস্ত্র উৎপাদন হচ্ছে, আমেরিকার সঙ্গে কো-প্রোডাকশন চলছে এবং রাশিয়ার সঙ্গেও বহু যৌথ প্রকল্প রয়েছে। এখন ইউরোপও ভারতের সঙ্গে একই পথে এগোতে চাইছে। ভারতের বিশাল জনশক্তি, উৎপাদন ক্ষমতা এবং স্থিতিশীল আন্তর্জাতিক অবস্থান এই সুযোগ তৈরি করেছে। কিন্তু এই পরিবর্তন ডোনাল্ড ট্রাম্পের খুব একটা পছন্দ হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক একটি সিদ্ধান্তে আমেরিকা জানিয়েছে যে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যে অস্থায়ী ছাড় রয়েছে সেটি শুধু ভারতের জন্য প্রযোজ্য হবে। ইউরোপীয় ইউনিয়ন সেই সুবিধা পাবে না। এই সিদ্ধান্ত ইউরোপের মধ্যে নতুন প্রশ্ন তৈরি করেছে, কারণ আমেরিকা ঘনিষ্ঠ মিত্র হলেও তাদের জন্য সেই ছাড় দেওয়া হয়নি। G7 দেশের অর্থমন্ত্রীদের বৈঠকেও বলা হয়েছে যে ভারতের জন্য দেওয়া এই সুবিধা সীমিত সময়ের জন্য হলেও ভবিষ্যতে শিথিলতা থাকলে সেটিও সম্ভবত ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। সব মিলিয়ে জিওপলিটিক্সের ময়দানে এখন একটি নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে ইউরোপ ক্রমশ ভারতের দিকে ঝুঁকছে, আর ভারতও ধীরে ধীরে একটি বড় প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রে উঠে আসছে। এখন এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। অন্যদিকে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে তার মাঝেই ভারত ও ইরানকে ঘিরে আবার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবর সামনে এসেছে।
জানা গেছে ইরান আবারও ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি ফোনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই ফোনালাপটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ যুদ্ধ শুরু হওয়ার পর দুই দেশের এই দুই শীর্ষ কূটনীতিকের মধ্যে এটি ইতিমধ্যেই চতুর্থবারের মতো কথা বলা হয়েছে। এই বিষয়টি অনেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে ইরান ভারতের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেখাতে চাইছে যে তারা ভারতকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যে যখন পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং উত্তেজনা বাড়ছে, তখন বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়ানো এখন ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই কারণেই ভারতের সঙ্গে এই নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে মনে করা হচ্ছে। মূলত পুরো পরিস্থিতির শুরু হয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর হামলার পর। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পর ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখায় এবং একের পর এক সামরিক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে থাকে। এই অবস্থার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আবার ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং বর্তমান পরিস্থিতির কথা সরাসরি জানান। এই ফোনালাপের বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন। তিনি সেখানে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় বর্তমান পরিস্থিতির বিভিন্ন দিক উঠে এসেছে। শুধু দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নয়, আন্তর্জাতিক রাজনীতির কিছু বড় বিষয় নিয়েও সেখানে আলোচনা হয়েছে। ইরানের পক্ষ থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, আব্বাস আরাগাচি মনে করেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার কারণে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের স্থিতিশীলতার উপর প্রভাব পড়তে পারে। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইরানের সরকার, জনগণ এবং তাদের সশস্ত্র বাহিনী নিজেদের বৈধ আত্মরক্ষার অধিকার ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ, অর্থাৎ প্রয়োজনে তারা নিজেদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে প্রস্তুত আছে বলেই ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন সংগঠনের কাছেও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও স্পষ্ট অবস্থান নেওয়া উচিত। তার মতে, এই ধরনের হামলা শুধু একটি দেশের সমস্যা নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে। এই আলোচনার সময় ব্রিক্স জোটের বিষয়টিও সামনে এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ব্রিক্সের মতো বড় আন্তর্জাতিক মঞ্চ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মতে, এই ধরনের প্ল্যাটফর্ম যদি সক্রিয়ভাবে কাজ করে তাহলে আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে অনেকটাই সাহায্য করা সম্ভব। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, তাদের আলোচনায় শুধু দুই দেশের সম্পর্ক নয়, ব্রিক্স সম্পর্কিত বিষয়েও উঠে এসেছে। ভারত সব সময় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পক্ষে রয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখা এখন খুবই জরুরি। বর্তমান পরিস্থিতি শুধু রাজনীতি বা সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এর বড় প্রভাব পড়তে পারে অর্থনীতি ও জ্বালানি বাজারের ওপরও। কারণ ভারতের জ্বালানি চাহিদার একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। যদি এই অঞ্চলে যুদ্ধ বা উত্তেজনা দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে এসেছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ শুধু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েই নয়, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যেও যোগাযোগ বজায় রয়েছে। এর থেকে বোঝা যায় যে ভারত এই সংকটের সময় কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে এবং সব পক্ষের সঙ্গে ভারসাম্য রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা আগে ঘটেছিল। এর আগের এক আলোচনার পর হরমুজ প্রণালীর আশেপাশ দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এখান দিয়ে প্রচুর তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তাই এই পথ নিরাপদ থাকা ভারতের জন্যও খুব গুরুত্বপূর্ণ। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যদি এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলে তাহলে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা তেলবাহী জাহাজগুলোর ওপর সরাসরি প্রভাব পড়তে পারে। এর ফলে শুধু ভারত নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে এখন সবার নজর রয়েছে ভারতের কূটনৈতিক পদক্ষেপের দিকে। ভারত একদিকে যেমন বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে, অন্যদিকে আবার আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান বের করার কথাও বলছে। এখন দেখার বিষয় হল ভারতের এই কূটনৈতিক প্রচেষ্টা এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক মঞ্চ ভবিষ্যতে এই বাড়তে থাকা উত্তেজনা কমাতে কোনো বাস্তব ভূমিকা রাখতে পারে কিনা।